চলে এসছি আবারও টপ 30। হ্যাঁ, ঠিক শুনেছ, টপ 30 বাছাই করা 30টা সেরা সেরা প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এসএসসি জিডি বলো, পুলিশ বলো, গ্রুপ সিডি বলো, রেলওয়ের এনটিপিসি বলো, এসএসসি যে কোনো এক্সাম বা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য হতে চলেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে যারা তোমরা এই সম্পূর্ণ সিরিজটা কমপ্লিট করলে, মানে আজ আমাদের 5 নম্বর মক টেস্টের সিরিজ, যারা সম্পূর্ণটা করলে বা করছো, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন প্রশ্নের জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে উঠে গেল, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি এখানে হাজির হয়েছি। তো চলো শুরু করে দিই। আজকে হবে হচ্ছে আমাদের শেষ ফুল মক টেস্ট, যেখানে আমরা সব থেকে বেস্ট লেভেলের কোশ্চেনগুলো আলোচনা করব। তো সবাইকে স্বাগত জানাই আজ এই ক্লাসে। চলো ক্লাস শুরু করি, তার আগে আমি বিদেশ রয়। চলো, তো আজ আমাদের এই ক্লাসটা শুরু হবে, সেম পদ্ধতিতে কিন্তু ক্লাস চলবে। ক্লাসে কিন্তু আমি তোমাদের একটা করে কোয়েশ্চেন দেখাবো, যেগুলো বিগত বছরেরই প্রশ্ন, এবং সেগুলো তোমরা উত্তর দেবে কমেন্ট বক্সে, এবং তারপরে আমি কিন্তু এগিয়ে যাব। চলো ক্লাস শুরু করি। শুরু করার আগে তোমাদের আবারও জানিয়ে রাখি সেই সুসংবাদটা, যেটা হচ্ছে আমাদের কিন্তু লঞ্চ হয়ে গেছে বিভিন্ন কোর্স। 0 to Pro ফাউন্ডেশন ব্যাচ দেখতে পাচ্ছ, বিভিন্ন কোর্স কিন্তু আমাদের রয়েছে, যেটা লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যেই। 0 to Pro ম্যাথসের 6.0 ব্যাচ রয়েছে, ইংলিশের রয়েছে 6.0 ব্যাচ, জিএসজিকে জিএর 6.0 ব্যাচ রয়েছে। এই পার্টটা তোমাদের আমি পড়াবো, স্বয়ং আমি তোমাদের পড়াবো। সাথে আমাদের থাকবেন অতসী ম্যাম, থাকবেন প্রসেনজিৎ স্যার, থাকবেন রঞ্জিত স্যার, থাকবেন আরও বিভিন্ন ফ্যাকাল্টির সাথে কিন্তু তোমাদের আমরা এই পার্টটাকে পড়াবো। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে এই পার্টটা আমি যেমন তোমাদেরকে পড়াবো হচ্ছে পলিটি, কম্পিউটার এবং বিভিন্ন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পার্টগুলোতে তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে অবশ্যই তোমরা যদি বিস্তারে জানতে চাও, স্যারের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পুরো সম্পূর্ণ ইনফরমেশন পেতে পারো। আর তাছাড়াও যদি আরও কোনো তথ্য জানার থাকে, অবশ্যই তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে কথা বলে জানতে পারো। চলো আমরা শুরু করে দিই আমাদের একের পর এক বিভিন্ন কোয়েশ্চেনের পর্ব। প্রথম প্রশ্ন তোমাদের চোখের সামনে, কোয়েশ্চেনটা এসেছিল সিজিএল 2023-এ। বলছে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, তবে এটি কোন শর্তে সম্ভব? দারুণ ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন এবার কিন্তু একটুখানি আপ লেভেলের হবে। অলরেডি আমরা 4টে করে এসেছি, 5 নম্বর কিন্তু শুরু হয়েছে, তাই প্রত্যেকটা কোশ্চেন ভালো লেভেলের। তাহলে অর্ডিন্যান্স জারি আমরা জানি রাষ্ট্রপতি করতে পারে আন্ডার আর্টিকেল 1, 2, 3। আর আমাদের যে রাজ্যপাল রয়েছে সে কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে, যেটা হবে 213 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এটা কোন শর্তে জারি হয়, এটাই হচ্ছে প্রশ্ন। তো মাথায় রাখতে হবে, দেখো সংসদ বিভক্ত হলে অবশ্যই হবে না, এরকম কিছু সিন হয় না। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টে নির্দেশ দিলে, সুপ্রিম কোর্টের এখানে কোনো ভূমিকা নেই অর্ডিন্যান্সের সাথে। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে, এখানেও কোনো ভূমিকা নেই প্রধানমন্ত্রীর। মেইন যেটা হবে সেটা হচ্ছে সংসদ অধিবেশনে না থাকলে, অর্থাৎ পার্লামেন্ট যখন সেশনে নেই, সেই সময় জরুরি অবস্থায় যদি রাষ্ট্রপতিকে কোনো একটা ইমিডিয়েট একটা আইন প্রণয়ন করতে হয়, কোনো একটা আইন আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু অর্ডিন্যান্স ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে আমাদের এই যে মৌলিক অধিকার রয়েছে সেটা কিন্তু স্থগিত রাখা যায় এমার্জেন্সির সময়। তো এই যে মৌলিক অধিকার এমার্জেন্সির সময় যে স্থগিত রাখা যায়, এই যে বিষয়টা রয়েছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? দেখো মাথায় রাখবে, জার্মানির থেকে আমরা কিন্তু এই ধারণাটা নিয়েছি যে মৌলিক অধিকার সাসপেন্ডের সময় কিন্তু বিভিন্ন, মানে আমাদের মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যায় জরুরি অবস্থার সময়। তো এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? দেখো আর্টিকেল 358-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 358-এ বলা হচ্ছে যে আর্টিকেল 19 বন্ধ হবে মানে শুধুমাত্র যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় যুদ্ধের কারণে। যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় যুদ্ধের কারণে, তাহলেই কিন্তু আমাদের আর্টিকেল 19 বন্ধ হতে পারে। আর তাছাড়া আর্টিকেল 20 এবং 21 বাদে, আর্টিকেল 20 এবং 21 বাদে কোন সমস্ত আর্টিকেল কিন্তু বন্ধ হয়ে যায় জরুরি অবস্থার সময়। তাহলে দুটো আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত। একটা হচ্ছে আর্টিকেল 359, যার মধ্যে বলা হচ্ছে 20 এবং 21 নম্বর আর্টিকেল বাদে সমস্ত মৌলিক অধিকার কিন্তু বন্ধ হয় জরুরি অবস্থার সময়। কিন্তু আর্টিকেল 358 একদম একটা মেনশন করেছে একটা আর্টিকেলকে নিয়ে, যেটা হচ্ছে আর্টিকেল 19। বলেছে আর্টিকেল 19 বন্ধ হবে শুধুমাত্র জরুরি অবস্থা জারি হয় যদি
যুদ্ধের ভিত্তিতে, মানে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আর্টিকেল 19 বন্ধ হতে পারে। তাহলে সঠিক উত্তর এখানে আমরা নিয়ে নেব আর্টিকেল 359 কে। নেক্সট প্রশ্ন দেখো, চোখের সামনে রয়েছে তোমাদের সিএইচএসসি আসা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ফাইন্যান্সিয়াল বিল এবং মানি বিলের মূল পার্থক্য। ফাইন্যান্সিয়াল বিল এবং মানি বিলের মূল পার্থক্য হচ্ছে কি? পার্থক্য কি? পাশের ধরন, রাষ্ট্রপতির অনুমতি, রাজ্যসভার ক্ষমতা, সবগুলি। প্রচন্ড পরিমাণে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই বলে দিই, মানি বিল হচ্ছে, মানে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে মানি বিলে আর্টিকেল নম্বর, প্রত্যেকে জানো মানি বিল রয়েছে আমাদের 110 নম্বর আর্টিকেলে। এবং যেখানে গুরুত্বটা, মানে যেখানে পার্থক্যটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ঠিক তার আগের আর্টিকেলটা, 109 নম্বর আর্টিকেল। 109 এর পর 110, 109 নম্বর আর্টিকেল উল্লেখ করছে যে আমাদের এই মানি বিল, এই মানি বিল কিন্তু আনার জন্য রাষ্ট্রপতির পূর্ব অনুমতি দরকার। অর্থাৎ রাষ্ট্রপতি অনুমতি দেবে, তারপরে কিন্তু মানি বিল পার্লামেন্টে উঠবে। তার মধ্যেও কিন্তু ব্যাপার আছে, যে কোনো পার্লামেন্টের কক্ষে নয়, শুধুমাত্র লোকসভা উত্থাপন করা যাবে। তাহলে এখানে পার্থক্য ক্রিয়েট করছে রাষ্ট্রপতির অনুমতি। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে পঞ্চায়েতি ব্যবস্থার সংরক্ষণ কমপক্ষে কত শতাংশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলেছে পঞ্চায়েতি ব্যবস্থার যে সংরক্ষণ, রিজার্ভেশন ব্যবস্থা, এটা কমপক্ষে কত শতাংশ? চলো এখান থেকে কটা প্রশ্ন তোমাদের আমি হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কগুলো হচ্ছে, তোমরা বলবে এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, এই যে পঞ্চায়েত, এটা আমাদের সংবিধানে কবে লাগু করা হয়েছে বা কবে এটাকে সাংবিধানে গ্রুপ দেওয়া হয়েছে, কততম সংবিধান সংশোধনী, এটা উত্তর করবে এবং সালটা উত্তর করবে। আর এখানে যে প্রশ্নটা করেছে যে সংরক্ষণ ব্যবস্থা মেনলি সংখ্যালঘুদের জন্য এবং নারীদের জন্য, এই যে সংরক্ষণ ব্যবস্থাটা রয়েছে এটা কত পার্সেন্ট, ন্যূনতম কত হওয়া উচিত? 33%, 1/3 সিট কিন্তু সংখ্যালঘু এবং নারীদের জন্য রক্ষিত থাকবে বা সুরক্ষিত থাকবে। চলে আসে আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা জিনিস আবারও মনে করিয়ে দিই। দেখো এই যে এরম ভাবে যে তোমাদের পড়াচ্ছি, যারা আমার কাছে পড়েছো, যাদের বেসিক ক্লিয়ার, তারা তো প্রত্যেকটা উত্তর একদম ঝড়ের বেগে উত্তর দিচ্ছ, আমি জানি যে একদম দেখা মাত্র উত্তর দিচ্ছ। কিন্তু যাদের ভিত নড়বড়, যারা বেসিক জানো না, তারা কিন্তু উত্তর দিতে পারবে না। এবং এই কাজটাই কিন্তু আমরা জেনারেলি করে থাকি। যেমনটা বললাম, আমাদের কিন্তু লঞ্চ হয়ে গেছে বিভিন্ন ব্যাচ, যার মধ্যে কিন্তু আমরা তোমাদের ধরে ধরে পড়াচ্ছি। এবং ধরে ধরে পড়ানোর মানে হচ্ছে তোমাদের যে ছোটবেলার ঘাটতি, সেটাকে পূরণ করিয়ে পড়াচ্ছি, সেটাকে ক্লিয়ার করিয়ে। অর্থাৎ তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু আমরা পড়াচ্ছি। এবং শুধুমাত্র পড়ানোই নয়, আমরা তোমাদের পড়াবো হচ্ছে, যেমন আমি আমার চ্যাপ্টারগুলো অনুযায়ী তোমাদের পড়াবো, চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, তারপরে প্রত্যেকটার সেটার কোয়েশ্চেন করাবো, এবং তারপরে নেবো হচ্ছে সেকশনাল টেস্ট। এরকম করে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা চ্যাপ্টারের তৈরি করব তোমাদের, এবং আলটিমেটলি নেব ফুল মক টেস্ট করে, কিন্তু তোমাদের এক একটা চ্যাপ্টার হবে পুরো একদম জল ভাত। তারপরে গিয়ে পরীক্ষা তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসবে। সাথে তোমাদের কিন্তু আমি এমনি পড়িয়ে চলে যাবো তা নয়, কনসেপ্ট পড়াবো, ট্রিক্স দিয়ে পড়াবো, সাথে তোমাদের গল্পের ছলে যেন জিনিসগুলো মাথায় ঢুকে যায়, বোঝার সুবিধার্থে যা দরকার সব কিন্তু কিছু করাবো। এবং সব থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে লাইভ ক্লাস, একদম সরাসরি ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের সাথে তোমরা কথোপকথন করতে পারবে মেসেজের মাধ্যমে। আমরা তোমাদের ডাউট বলো, কোয়েশ্চেন বলো, কনফিউশন বলো, সমস্ত কিছু দেখতে পারবো, সেটার উত্তর দিতে পারবো। পিডিএফ থাকছে, মক টেস্ট থাকছে, বিভিন্ন সুবিধা থাকছে। আমি আর বিস্তারে কিছু বলছি না। এই নাম্বারটা, এই যে 8961997944, এই নাম্বারটা চাইলে কন্ট্যাক্ট করো, কথা বলো, আর স্যারের ভিডিওটা একটু দেখে নিও, আরও ক্ল্যারিটি চলে আসবে তোমাদের। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 74তম সংশোধনী কত স্তরে পৌর ব্যবস্থা নির্ধারণ করে? দেখো আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা, আমাদের যে মিউনিসিপাল বা পৌর ব্যবস্থা, সেটা 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এসছে। এটা কত সালে এসেছিল? 1993-তে কিন্তু এসেছিল। 1992-তে পাস হয়েছিল, 1993-তে লাগু হয়েছিল। ঠিক আছে। এবার এই যে মিউনিসিপাল ব্যবস্থা, এটা অনেক কমিটি না অনেক রকম রেকমেন্ডেশন দিয়েছে। কোনো কমিটি বলেছে চতুর্স্তরীয়, কোনো কমিটি বলেছে দ্বিস্তরীয়, কোনো কমিটি বলেছে ত্রিস্তরীয়। তাহলে আমাদের যেটা বর্তমানে যেই স্ট্রাকচারে চলে সেটা হচ্ছে ত্রিস্তরীয়, 3 টিয়ার। পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, পৌর ব্যবস্থার ক্ষেত্রেও তাই। তাহলে এই যে 3 স্তরীয়, এই 3 স্তরীয় ব্যবস্থার কথা এটা কিন্তু আমাদের সাজেশন দিয়েছিল, এবং বলবন্ত মেহতা কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু এই ত্রিস্তরীয় পৌর এবং মিউনিসিপাল ব্যবস্থা আনা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ত্রিস্তরীয় পৌর ব্যবস্থা।
নেক্সট দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল ভিত্তি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল ভিত্তি, ডাব্লিউপি কনস্টেবলে আসা প্রশ্ন। কি মূল ভিত্তি, কি কারণে পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি করা হয়েছে? কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, নাকি অংশগ্রহণমূলক গণতন্ত্র, নাকি সামাজিক বা সামরিক শাসন, নাকি প্রশাসনিক কেন্দ্রীয়কতা? মানে হচ্ছে আমাদের এই যে পঞ্চায়েতি ব্যবস্থা কেন তৈরি করা হয়েছিল, কোন উদ্দেশ্যে স্থাপনা করা হয়েছিল? তো দেখো এটার মেন কারণ হচ্ছে, দেখো আজ যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, কোনো প্রয়োজন হয়, তুমি কি মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবে নাকি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে? যে না আমার বাড়ির সামনে যে ড্রেনটা রয়েছে না সেটা জাম রয়েছে, সেই কথাটা তুমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে পারবে? তুমি কি বলতে পারবে তোমার বাড়ির সামনে রাস্তাটা ভাঙা, তোমার পাশের বাড়ির লোকের সাথে তোমার মারামারি হয়েছে, তোমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে, বা তোমার কোনো অধিকার, তোমার জমির একটা কোনো অংশ কেউ কেড়ে নিচ্ছে, তুমি সেটা কাকে গিয়ে বলবে? তুমি বলবে তোমার যে লোকাল পঞ্চায়েত প্রধান রয়েছে, তোমার কাউন্সিলর রয়েছে, তাকে গিয়ে বলবে। তো এই বিষয়টা কি করে হচ্ছে? এটাকে ক্ষমতার বিভাজন, সেই কেন্দ্র থেকে ভেঙে রাজ্যর থেকে কিছু ক্ষমতা ভেঙে যখন লোকাল গভর্নমেন্টকে দেওয়া হয়, তখন কিন্তু এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তো এটাই কিন্তু মূল উদ্দেশ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণের। তাহলে এটা তো একটা রয়েছেই, তার সাথে অংশগ্রহণমূলক গণতন্ত্র মানে হচ্ছে আমাদের এই যে পঞ্চায়েতের মধ্যে দেখবে পঞ্চায়েতের মানুষরা কিন্তু নর্মাল গ্রামের মানুষরাও সর্বদা ইনভলভ হয়। আমাদের মিউনিসিপাল ব্যবস্থাতেও কিন্তু তাই, নর্মাল সাধারণ মানুষরাও কিন্তু সেই ব্যবস্থার সাথে যুক্ত হয়। তো এটাকে বলা হয় পার্টিসিপেটরি ডেমোক্রেসি, মানে অংশগ্রহণমূলক গণতন্ত্র, যেখানে মানুষ সরাসরি নিজেরা ইনভলভ হতে পারছে। তো এই যে কনসেপ্টগুলোর জন্য, এক হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা যে সেন্ট্রাল থেকে ভেঙে একদম লোকাল লেভেলে ক্ষমতাকে আনা, আর তার সাথে সাথে হচ্ছে অংশগ্রহণমূলক ডেমোক্রেসি, গণতন্ত্র তৈরি করারই কিন্তু মেন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই পঞ্চায়েতি ব্যবস্থা। নেক্সট বলছে জাতীয় জরুরি অবস্থার সময় আর্টিকেল 19 স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়। একটু আগে আমরা দেখলাম আর্টিকেল 358, যার মাধ্যমে বলা হয়েছে আর্টিকেল 19 স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে শুধুমাত্র যুদ্ধের কারণে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? জাতীয় নিরাপত্তা, যুদ্ধ এবং বিদ্রোহ, এই কারণে কিন্তু আর্টিকেল 19 স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হতে পারে, বাকি কোনো কারণে বন্ধ হবে না। নেক্সট দেখো, সেন্টার স্টেট আর্থিক সমন্বয় সুপারিশ করে কে? ভেরি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেন্টার আর স্টেট, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সমন্বয়ের ব্যাপারে যে সাজেশন দেয়, যে তার মূল্যবান মন্তব্য রাখে, সেটা কে করতে পারে? মাথায় রাখতে হবে যে ফাইন্যান্স কমিশন, আর্থিক যে কমিশন, ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280 আন্ডারে এটাকে গঠন করা হয়। কে গঠন করে? না রাষ্ট্রপতি কিন্তু গঠন করে। কতদিন পর পর গঠন করে? প্রেসিডেন্ট কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু গঠন করে, 5 বছর অন্তর গঠন করে। এবং এর মাধ্যমে কি হয়? কেন্দ্র রাজ্যের মধ্যে ট্যাক্সের বিভাজন, সেই ট্যাক্সের বিভাজনটাকে সুনিশ্চিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে জরুরি অবস্থায় রাজ্যসভা কতদিন পর্যন্ত লোকসভার মেয়াদ বাড়াতে পারে? জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ বাড়তে পারে কতদিন? জরুরি অবস্থার সময় লোকসভা মেয়াদ বাড়তে পারে 6 মাস করে, সর্বোচ্চ 1 বছর। মানে 5 বছরে লোকসভার কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়, আমরা জানি, ঠিক আছে। কিন্তু জরুরি অবস্থার সময় এটাকে বাড়ানো যেতে পারে আরো 1 বছর, অর্থাৎ 6 বছর করা যেতে পারে। কিন্তু একটা কন্ডিশন রয়েছে, 6 মাস করে বাড়াতে হবে। মানে 5 বছরের মাথায় মনে হলো যে না দরকার জরুরি অবস্থা বাড়ানোর, বাড়াও, ভালো কথা, 6 মাস বাড়িয়ে দেওয়া হলো। তারপরে আবার মনে হলো দরকার বাড়ানোর, আবার বাড়াও, 6 মাস বাড়ানো হলো। এরকম ভাবে সর্বাধিক 6 বছর কিন্তু চলতে পারে, 1 বছর বাড়ানো যেতে পারে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বলেছে কোন সংশোধনী লোকসভার মেয়াদ 5 থেকে 6 বছর করা হয়েছিল, যদিও পরে বাতিল হয়? ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ইন্দিরা গান্ধীর সরকার টলমলো করছে, তখন ইন্দিরা গান্ধীর সরকার, তখন কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি তখন তার পথটা একটু টলমলো, সামনে ইলেকশন, তিনি ভয় পাচ্ছেন আমি হয়তো হেরে যাব। এবং সেই হেরে যাওয়ার ভয়ের চোটে তিনি কি করলেন? বললেন যে না লোকসভার যে মেয়াদ সেটাকে বাড়িয়েই দিই, 6 বছর করে দিই। তিনি 42তম সংবিধান সংশোধনী, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, যার মাধ্যমে তিনি লোকসভার মেয়াদটাকে বাড়িয়েই দিলেন। পরবর্তীকালে যদিও 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে আবারও ফিরিয়ে কিন্তু পুনরায় 5 বছরে করে দিয়েছিলেন মোরারজি দেশাই, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী।
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল 2021 আসা প্রশ্ন। বলছে ইন্টার স্টেট ওয়াটার ডিসপুট, মানে অন্তরাজ্য যে জলবিরোধ, এই বিষয়টা আমাদের কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? তো দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জল যে বিষয়টা রয়েছে না, এটা কিন্তু একটা রাজ্য বা একটা দেশের বিষয় নয়। কারণ একটা নদী কিন্তু একাধিক রাজ্যের মধ্যে থেকে কিন্তু পাস হয়। যেমন ধরো, আমরা যদি আমাদের গঙ্গা নদীর কথা বলি, গঙ্গা নদী একদম শুরু হচ্ছে উত্তরাখণ্ড থেকে, উত্তরাখণ্ড হয়ে ইউপি হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ডের কিছুটা অংশ হয়ে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে হয়ে তারপরে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে চলে যাচ্ছে বাংলাদেশ এবং আলটিমেটলি গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। তাহলে একটা নদী কিন্তু যখনই আসছে তখনই কিন্তু একাধিক রাজ্য তার সেখানে কিন্তু চলে আসছে। তাই এই যে ইন্টারস্টেট, মানে এক রাজ্যের সাথে আর এক রাজ্যের মধ্যে কিন্তু জল নিয়ে অনেক রকমের সমস্যা দেখা যায়। এই যে জলবিরোধ, এই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানে দেওয়া রয়েছে। আর্টিকেল নাম্বার হচ্ছে 262। 262 নম্বর আর্টিকেলে কিন্তু জলবিরোধের কথা বলা রয়েছে। এবার একটা জলবিরোধের ব্যাপারে তোমরা জানো, বা জল ডিসপুট, ওয়াটার ডিসপুটের ব্যাপারে তোমরা জানো, যেটা হচ্ছে কর্ণাটকা, তেলেঙ্গানা এবং আমাদের কেরালা, এই তিনটে রাজ্যের মধ্যে কিন্তু জল নিয়ে, কাবেরী নদী নিয়ে, মানে কাবেরী নদী ওয়াটার ডিসপুট বলা হয়, তো সেই কাবেরী নদী নিয়ে বিরাট একটা কিন্তু মানে সমস্যা দেখা দিয়েছিল। তো যাই হোক, এরকম কিন্তু বিভিন্ন প্রান্তে হতে থাকে। তো 262 আর্টিকেল নাম্বার 262, এটা একটু মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। চলো নেক্সট দেখো, এসছিল দেখো এসএসসি জিডি 2023 আসা প্রশ্ন। বলছে কনকারেন্ট লিস্ট থেকে রাজ্য আইন কেন্দ্র আইনের সাথে সংঘর্ষ হলে, বলছে কনকারেন্ট লিস্ট থেকে রাজ্য আইন কেন্দ্র আইনের সঙ্গে সংঘর্ষ হলে কি হবে? মানে ব্যাপারটা হচ্ছে, আমরা জানি আমাদের সপ্তম তপশিলে 7 নম্বর শিডিউলে 3 রকম কিন্তু তপশিল দেওয়া রয়েছে, বা 3 রকম লিস্ট দেওয়া রয়েছে বলতে পারো। সপ্তম তপশিলে 3 রকম লিস্ট দেওয়া রয়েছে। সপ্তম তপশিলে 3 রকম লিস্ট দেওয়া রয়েছে। 3টে লিস্ট, কোন কোন লিস্ট? আমাদের কেন্দ্র তালিকা, আমাদের রাজ্য তালিকা এবং আমাদের যুগ্ম তালিকা, এই 3 রকমের কিন্তু তালিকা উল্লেখ করা রয়েছে সপ্তম তপশিলে। এবার কোয়েশ্চেনটা করছে যে কনকারেন্ট লিস্ট যেটা রয়েছে, অর্থাৎ আমাদের যুগ্ম তালিকা যেটা রয়েছে, এই কনকারেন্ট লিস্ট থেকে আইন মানে যদি তৈরি হয় এবং সেই আইন তৈরির ফলে কেন্দ্র এবং রাজ্য আইনের মধ্যে যদি সংঘর্ষ হয়, কেন্দ্র এবং রাজ্য আইনের মধ্যে যদি কোনো রকমের বিবাদ সংঘর্ষ দেখা দেয়, সেক্ষেত্রে কি হবে? দেখো, মাথায় রাখতে হবে আমাদের ভারতের যে স্ট্রাকচারটা, আমাদের ভারতের যে কাঠামোটা, সেটা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে কোয়াসি ফেডারাল স্ট্রাকচার। কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, ঠিক আছে? মানে আমাদের আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কিন্তু এই যে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কোয়াসি ফেডারাল স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী সব সময় আমাদের কেন্দ্র কিন্তু বেশি প্রাধান্য পায়। তাহলে যুগ্ম তালিকা এমন একটা তালিকা যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় কিন্তু আইন প্রণয়ন করতে পারে। এবার উভয় আইন প্রণয়ন করলেও যদি কোনো সময় দুজনের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কেন্দ্র আইন হবে সর্বোচ্চ। কেন্দ্র আইনের কিন্তু আধিপত্য বেশি বিস্তার পাবে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? কেন্দ্র আইন বাতিল অবশ্যই হতে পারে না, কেন্দ্র আইন বাতিল হবে না। রাজ্য আইন বাতিল, উভয় আইন বৈধ, রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন। এসব হাটাও, রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন না, উভয় আইন বাতিল হয় না, রাজ্যের আইন বাতিল হবে। কেন্দ্র আইন রুল করবে, কেন্দ্র আইন সর্বোচ্চ স্থানে কিন্তু সবসময় থাকবে। এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য আমাদের কোয়াসি ফেডারাল স্ট্রাকচারের। চলে আসো আমাদের নেক্সট প্রশ্ন। এসেছিল সিজিএল 2023-এ। প্রশ্নটা কি করেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ৭৪তম সংবিধান সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? বহুবার বলেছি, আগেও প্রচুরবার রিপিটেড সেম প্রশ্ন। তাহলে দুটো সংবিধান সংশোধনী প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, 73 আর 74। এই 73 ও 74 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল? দেশের মধ্যে কিন্তু আমাদের স্থানীয় যে স্বায়ত্ত সরকার, সেটা কিন্তু স্থাপনা হয়েছিল। অর্থাৎ 73-এর মাধ্যমে, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে এসছে পঞ্চায়েত, ভারতবর্ষে পঞ্চায়েত এসছে 73-এর মাধ্যমে। আর 74-এর মাধ্যমে এসছে আমাদের পৌর ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি। একই সময় কিন্তু দুটো এসছে, একের পর এক দুটো কিন্তু লাগু হয়েছে। সালটা কত? সালটা হচ্ছে 1992।
1992 সালে এই সংবিধান সংশোধনীগুলো হয়েছিল এবং লাগু হয়েছিল 1993-তে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে যে ৭৪তম সংবিধান সংশোধনী সাথে কোনটি যুক্ত? পার্ট 9 অন্তর্ভুক্ত হয়েছিল। দেখো এবারে পার্টের কথা এসছে, তাহলে একটু পার্টের আলোচনাগুলো করে নিই। তাহলে দেখো আমাদের যে 25টি খণ্ড বা পার্ট রয়েছে আমাদের সংবিধানে, তার মধ্যে পার্ট 9-এ রয়েছে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা। এই যে 73rd-এর মাধ্যমে পার্ট 9 যোগ হলো এবং পার্ট 9-এর এ এটা যোগ হলো 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং শুধু এই পার্টে যোগ হয়েছে তা নয়, পার্টের সাথে সাথে কিন্তু তপশিল রয়েছে 12টা, তার মধ্যে 11 নম্বর তপশিলে যুক্ত হলো আমাদের পঞ্চায়েত, 12 নম্বর তপশিলে যুক্ত হলো হচ্ছে মিউনিসিপ্যালিটি। তাহলে কি বুঝতে পারছি জিনিসটা আরেকবার রিক্যাপ করে নিই। আমাদের যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা স্থানীয় যে সরকারের ব্যবস্থাপনা, এই ব্যবস্থাটা কিন্তু ভারতবর্ষে আসলো 1992-তে। কিসের মাধ্যমে? দুটো সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ, ৭৩তম এবং ৭৪তম। তাহলে এই দুটো সংবিধান সংশোধনীর মাধ্যমে আসলো আমাদের স্থানীয় সরকার, ৭৩-এর মাধ্যমে আসলো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতি ব্যবস্থা, ৭৪-এর মাধ্যমে আসলো মিউনিসিপ্যালিটি। এবার ৭৪ সম্পর্কিত কোনটা সঠিক? প্রথমে দেখো 9, তোমাদের কি বললাম, 9 হচ্ছে পঞ্চায়েতের জন্য, মানে 9 নম্বর পার্টে পঞ্চায়েত যুক্ত করা হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা। তাহলে এটা হবে না, আমরা এলিমিনেশনের মাধ্যমে এটাকে প্রথমে বাদ দিতে পারি। তারপরে বললাম 12টা তপশিলের মধ্যে 11 নম্বর তপশিলে আমাদের পঞ্চায়েতের বিষয়টা যুক্ত করা হয়েছে, তাহলে এখানে 11টাকেও বাদ দাও। আর একটা অপশন দেখো রয়েছে পঞ্চায়েত ফাইন্যান্স রিফর্মস, পঞ্চায়েতের সাথে যুক্তই না রে বাবা, 74 মানে পৌর ব্যবস্থা, তাহলে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু পঞ্চায়েত আসছে না, এটাকেও হাঁটাও। সঠিক উত্তর আমাদের অপশন সি, অর্থাৎ 12 নম্বর তপশিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পঞ্চায়েতি ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন মানে ভালো পরিমাণে আসে। লাস্ট এবার আমাদের 2024-এর এনটিপিসি পরীক্ষার যেটা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল, সেখানে এই পঞ্চায়েত থেকে হিউজ পরিমাণ প্রশ্ন এসছে, মানে আমাদের পৌর ব্যবস্থা থেকে এবং পঞ্চায়েত ব্যবস্থা মিলিয়ে। একটা প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি, কমেন্ট বক্সে সবাই উত্তর করে জানাবে, নিজেরা না জানলেও রিসার্চ করবে। আমাদের যে স্থানীয় সরকার বা বলতে পারো যে আমাদের লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্টের জনক কাকে বলা হয়? ভারতবর্ষে স্থানীয় সরকার গঠনের পিছনে কার রোল ছিল? এটার উত্তর তোমরা দেবে কমেন্ট বক্সে রিসার্চ করে, ঠিক আছে? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট আমাদের ভারতবর্ষের কে? এটার উত্তর তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক দেবে, মানে কমেন্ট বক্সে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোয়েশ্চেনটা কি বলছে দেখো, মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা সংসদকে কে দিয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা দারুণ প্রশ্ন। বলেছে যে আমাদের যে মৌলিক অধিকার সেটাকে পরিবর্তন করা, সংশোধনী করার ক্ষমতাটা আমাদের পার্লামেন্টকে কে দিয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো তোমরা প্রত্যেকে জানো যে আমাদের পার্ট 20-তে 20 নম্বর পার্টে রয়েছে মানে সংবিধান সংশোধন করার বিধান। তাহলে 20 নম্বর পার্টে রয়েছে আমাদের সংবিধান সংশোধন করার বিধান, যার মধ্যে মেনলি আর্টিকেল 368, 368 নম্বর আর্টিকেল আমাদের সংবিধান সংশোধন করার অধিকার দিচ্ছে আমাদের সংবিধান স্বয়ং নিজেই। এবার এই যে সংবিধানকে সংশোধন করা যায়, এই জিনিসটা আমরা কোন দেশের সংবিধান থেকে শিখেছিলাম? পরীক্ষা জিজ্ঞেস করে, বারংবার পরীক্ষা জিজ্ঞেস করে যে সংবিধানকে সংশোধন করা যায় কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল হবে 368। কোথা থেকে আমরা এই সংবিধান সংশোধনী পদ্ধতি শিখেছিলাম? পরীক্ষা জিজ্ঞেস করে, উত্তর হবে হচ্ছে আমরা সাউথ আফ্রিকার সংবিধান থেকে, আমরা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু এই সংবিধান সংশোধনী পদ্ধতি শিখেছি। খুব ভালো কথা। এবার আরেকটা প্রশ্ন করে, আমরা সংবিধানে কি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারি? সংবিধানের কি আমরা সমস্ত জিনিসটাকেই পরিবর্তন করে দিতে পারি? তা কিন্তু হয় না। সংবিধানের মূল কাঠামো, সংবিধানের বেসিক স্ট্রাকচারকে বজায় রেখে সমস্ত জিনিসকে চেঞ্জ করা যায়। এবার প্রশ্ন করে পরীক্ষায় যে এই যে মূল কাঠামোর যে ধারণা, বেসিক স্ট্রাকচারের যে ধারণা, এটা আমরা কোন ল্যান্ডমার্ক জাজমেন্টের মাধ্যমে পাই? তো মাথায় রাখতে হবে মূল কাঠামো, বেসিক স্ট্রাকচার, মানে একটা বাড়ি যখন তৈরি হয় তার যে একটা ফাউন্ডেশন হয়, তার একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা কিন্তু আমরা ভাঙতে পারি না। আমরা চাইলে বাড়িটাকে রেনোভেট করতে পারি, রং করতে পারি, ইন্টেরিয়ার ডিজাইনিং করতে পারি, অনেক কিছু কিন্তু পরিবর্তন করতে পারি, কিন্তু বাড়িটার পুরো স্ট্রাকচারটা কিন্তু নড়াতে পারি না। তেমনই সংবিধানে সময় অনুযায়ী কিন্তু বা সময়ের সাথে সাথে আমাদের বিভিন্ন জিনিসকে পরিবর্তন করতে হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা হচ্ছে সংবিধান সংশোধনী। কিন্তু তার মধ্যে একটা কিন্তু লেগে গেছে যে আমরা কিন্তু কোনো রকমের
আমাদের যে সংবিধানের বেসিক ধাঁচা বা স্ট্রাকচার সেটা চেঞ্জ করতে পারি না। তো এটা এসছে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, যেটা হচ্ছে কেশবানন্দা ভারতী মামলা ভার্সেস স্টেট অফ কেরালা। এই মামলার মাধ্যমে 1973 কিন্তু হয়েছিল, যার মাধ্যমে বেসিক স্ট্রাকচার ধারণা আমাদের সংবিধানে এসছে এবং এর মাধ্যমে কিন্তু সংবিধানকে পরিবর্তন করা যায় না। যাই হোক, এই যে মৌলিক অধিকারকে পরিবর্তন করার যে অধিকার, সেটা কিন্তু 24 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে দেওয়া হচ্ছে 1971 1971-এ। 1971-এ কিন্তু এই বিষয়টা দেওয়া হচ্ছে। তো দেখো, বাকি অন্যান্য মৌলিক অধিকারগুলো একটু আলোচনা করে নিই। 24 নম্বরের মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়েছি 1971-এ, যে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা আমাদের সংবিধানকে দেওয়া হচ্ছে। 42 আমরা প্রত্যেকে জানি, এটাকে বলা হয় ক্ষুদ্র সংবিধান, মিনি কনস্টিটিউশন। 1976-এ এসেছিল, মানে হিউজ পরিমাণে বিষয়বস্তু কিন্তু চেঞ্জ হয়েছিল, তাই এটাকে আমরা ক্ষুদ্র সংবিধানের নাম দিয়ে থাকি। এবং যদি একটু ডিটেলসে বলি এটার ব্যাপারে, 42তম সংবিধান সংশোধনী মাধ্যমে বেশ কিছু জিনিস যুক্ত হয়েছিল, অনেক কিছু চেঞ্জ হয়েছিল। তার মধ্যে এমন কিছু জিনিসপত্র ছিল যেগুলো কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের সুযোগ বা সুবিধার জন্য কিন্তু ব্যবহার করেছিলেন। যাই হোক, সেগুলো না হয় আমরা অন্য কোনো একটা ক্লাসে পড়বো। 44তম সংবিধান সংশোধনী, ঠিক তারপরেই মোরারজি দেশাই সরকার, মানে মোরারজি দেশাই যখন সরকার গঠন করলেন, তখন কিন্তু এর মাধ্যমে বিভিন্ন জিনিসের আবার পুনরায় পরিবর্তন করা হলো। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল না, দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, যেটা আমাদের 10ম তপশিল রয়েছে, সেটা কিন্তু যুক্ত করানো হয়েছিল। চলে আসো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে এসএসসি জিডি 2021 আসা প্রশ্ন। মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছি। আমি তোমাদের বলতে পারি যে আপকামিং যে কোনো পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসার একটা হিউজ চান্স রয়ে গেছে। 15 নম্বর প্রশ্ন বলছে সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড, মানে সুপ্রিম কোর্টের যে কোনো মানে মামলা বলতে পারো, সুপ্রিম কোর্টের যে কোনো রকমের যে জাজমেন্টগুলো হয় সেগুলো আমরা অ্যাজ আ রেকর্ড ইউজ করতে পারি। এই যে টার্মটা ইউজ করি আমরা, সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড, এটা কত নম্বর আর্টিকেল আছে জানো? 129 নম্বর আর্টিকেল। দেখো, 124 নম্বর আর্টিকেল থেকে সুপ্রিম কোর্টের বিষয়বস্তু শুরু হচ্ছে, তারপরে 129 নম্বর আর্টিকেলে এসে এটা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড। অর্থাৎ আজ 2026 সাল, নতুন বছর শুরু হয়ে গেছে। এবার ধরো আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে, 100 বছর তো হবে না, 50 বছর ধরে নাও, আজ থেকে 50 বছর আগে সুপ্রিম কোর্ট কোনো একটা তার সিদ্ধান্ত সে দিয়েছিল, কোনো একটা জাজমেন্ট হয়েছিল, সুপ্রিম কোর্ট কোনো একটা মামলায় কোনো একটা ফ্যাসলা দিয়েছিল, সেই জাজমেন্টটা, সেই মামলাটাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও, ইনফ্যাক্ট আজকের থেকে আরও 50 বছর পরেও কিন্তু আমরা সেটাকে অ্যাজ আ রেফারেন্স ইউজ করতে পারি যে কোনো মামলার মানে জন্য। তাই সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড। এর মানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে তোমাদের এসএসসি জিডিতে এসছে যে সঠিক উত্তর কি হবে? এটি নিজের রেকর্ড সংরক্ষণ ও শাস্তি দিতে পারে, এটি সমস্ত আদালতের ঊর্ধ্বে। এটা কোনো সেন্স মানে তৈরি করছে না, সমস্ত আদালতের ঊর্ধ্বে সে কথাটা কিন্তু কোর্ট অফ রেকর্ড দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি না। এটি আইন প্রণয়ন করতে পারে, এটারও কোনো যুক্তি নেই, জুডিশিয়ারি কোনোদিনও আইন প্রণয়ন করতে পারে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা প্রশাসনিক আদালত, এটাও হচ্ছে না। যেটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে এটি নিজের রেকর্ড সংরক্ষণ ও শাস্তি দিতে পারে, মানে নিজের রেকর্ড রেখে সেই ভিত্তিতে কিন্তু শাস্তি প্রদান করতে পারে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এসছিল ডাব্লিউবিপি এসআই 2022-এ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে, তার উত্তর করবে কমেন্ট বক্সে এবং তারপরে কিন্তু এগিয়ে যাবে। প্রশ্নটা করেছে পঞ্চায়েতি রাজ কোন অনুচ্ছেদে শুরু হয়েছে? এ তো সোজা প্রশ্ন। তো দেখো, পঞ্চায়েতি রাজ কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে, এটা একটা টুইস্টেড প্রশ্ন, বলতে পারো একটুখানি ট্রিকি প্রশ্ন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে আমরা দুটো আর্টিকেল, যারা পড়াশোনা করেছো তারা দেখতে পাচ্ছ যে দুটো আর্টিকেল এমন রয়েছে যে দুটো আর্টিকেল কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার সাথে যুক্ত। একটু এলিমিনেশন করি ইয়েগুলোকে, আর্টিকেলগুলোকে। 300A নম্বর আর্টিকেল হতে পারে না। 300A নম্বর আর্টিকেল কেন হতে পারে না? কারণ 300A নম্বর আর্টিকেলকে কিন্তু কি করা হয়েছে, এই আর্টিকেলের মধ্যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টিকে ঢোকানো হয়েছে। কবে ঢোকানো হলো? 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 300A-তে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সম্পত্তির অধিকারকে। তো এটা এমনিও হবে না, বাদ দাও। নেক্সট 280 নম্বর আর্টিকেল আমরা প্রত্যেকে জানি যে 280 নম্বর আর্টিকেলে রয়েছে ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু রাষ্ট্রপতি গঠন করে। হবে না, বাদ দাও। এবার চলে আসে দুটো আর্টিকেল, একটা হচ্ছে 243 আর একটা 240। এবার গল্পটা হচ্ছে এখানে বলছে যে পঞ্চায়েতি রাজ কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে।
এবার দেখো 243 নম্বর আর্টিকেল থেকে কিন্তু পঞ্চায়েতের বিষয়বস্তু স্টার্ট হয়, বা পঞ্চায়েতের নিয়মাবলী বলো, পঞ্চায়েতের যে পুরো গঠনতন্ত্র সব কিছুই 243-এর এ বি সি ডি এরমভাবে কিন্তু রয়েছে। পার্ট 9-এর 243-এর ক্লজ এ বি সি ডি করে কিন্তু পঞ্চায়েতের সমস্ত আর্টিকেলগুলো এর মধ্যে রয়েছে। কিন্তু আমরা পঞ্চায়েত যে গঠন করতে হবে দেশের মধ্যে, এর সূত্রপাত হিসাবে যে আর্টিকেলটায় খুঁজে পাই সেটা হচ্ছে আর্টিকেল 40। গান্ধীজির মত অনুযায়ী গান্ধী চেয়েছিলেন যে ভারতবর্ষে এমন একটা তন্ত্র তৈরি হবে, পঞ্চায়েতি রাজ তন্ত্র বলতে পারো, যার মধ্যে আমরা একটা মানে এমন একটা দেশ বা এমন একটা মানে আমাদের সমাজ তৈরি করব যেখানে আমরা সবাই স্বতন্ত্র, আমরা মানে যেটাকে বর্তমানে আমরা বলি আত্মনির্ভর ভারত। তো সে আত্মনির্ভরের যে ধারণা সেটা কিন্তু গান্ধীজি বহু আগে দিয়ে গেছিলেন। তিনি বলে গেছিলেন যে আমরা এমন একটা ভারতবর্ষ তৈরি করব, আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে আমাদের অন্য দেশের প্রতি নির্ভরশীল হতে হয় না, আমরা নিজেদের দেশের মধ্যে নিজেদের গ্রামের মধ্যেই কিন্তু নিজেরা আমাদের ব্যবস্থাপনা তৈরি করতে পারি। তাই সূত্রপাত আর্টিকেল হিসেবে আর্টিকেল 40, ঠিক আছে। পঞ্চায়েতের মেন আর্টিকেল এটাকে আমরা নেব না, সূত্রপাত আর্টিকেল মানে শুরু হচ্ছে এই আর্টিকেল 40 থেকে, ঠিক আছে। একটু টুইস্টেড প্রশ্ন, একটুখানি গোলমেলে হয়ে যেতে পারে, অসুবিধা নেই। চলো, জিডিতে আসা প্রশ্ন, পরীক্ষায় জিজ্ঞেস করেছিল জরুরি অবস্থায় কোন অধিকার স্থগিত রাখা যায় না। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। জরুরি অবস্থায় কোন আর্টিকেল স্থগিত রাখা যায় না, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে তো দুটো আর্টিকেল হবে, কোনো একটা টাইপিং মিস্টেক রয়েছে। দেখো, জরুরি অবস্থার সময় কোন আর্টিকেল দুটো স্থগিত রাখা যায় না, মাথায় রাখতে হবে আর্টিকেল 20 এবং 21, এই দুটোই হবে। কোনো গন্ডগোল রয়েছে, দুটোকেই টিকমার্ক করে নেবো আমরা, এই দুটোই হবে সঠিক। জরুরি অবস্থার সময় কিন্তু 20 এবং 21 নম্বর আর্টিকেলকে স্থগিত রাখা যায় না, বোঝা গেল। আর আর্টিকেল 19কেও কিন্তু স্থগিত রাখা যায় না, শুধুমাত্র স্থগিত রাখা যায় কখন, যুদ্ধ স্টার্ট হলে, যুদ্ধ লাগলে, ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে, তাহলেই কিন্তু আর্টিকেল 19কে স্থগিত রাখা যায়, অন্যথা রাখা যাবে না। তাহলে এটা যদি বাদও দিই, সব সময় আর্টিকেল 20 এবং 21, কোনো সময় আর্টিকেল 21 কিন্তু বন্ধ রাখা যাবে না, সব সময় সেটা মানে থাকবে, মজুদ থাকবে। নেক্সট, 0 আওয়ারের সময় সংসদে কি হয়? 0 আওয়ার প্রত্যেকে জানো, 11টা থেকে 12টার মধ্যে পার্লামেন্টের কোয়েশ্চেন আওয়ার চলে, 12টা থেকে 1টার মধ্যে কি হয়, পার্লামেন্টে 0 আওয়ার চলে, 1টা থেকে 2টোর মধ্যে পার্লামেন্টে লাঞ্চ চলে, বোঝা গেল। এরমভাবে কিন্তু চলে। 2টো থেকে 5টা অবধি রাজ্যসভা চলে, 2টো থেকে 6টা অবধি লোকসভা চলে। এই যে 0 আওয়ারে কি হয়, 0 আওয়ারে অস্থায়ী বিরতি হয়, এটা একটা, নাকি সদস্যরা জরুরি বিষয় উত্থাপন করেন, নাকি বাজেটে আলোচনা হয়, নাকি ভোটাভুটি হয়। এলিমিনেশন করি, প্রথমে ভোটাভুটি বাদ দাও, ভোটাভুটি ওই 2টো থেকে 5টা, 2টো থেকে 6টার টাইমটায় হয়। বাজেট আলোচনা এই সময় হয় না, অস্থায়ী বিরতি এরকম কিন্তু কিছু হয় না, সদস্যরা জরুরি বিষয় উত্থাপন করে থাকে এই সময়। মানে এই 0 আওয়ারের বিষয়টা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, কিন্তু সব থেকে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই সময়টাই উত্থাপন করে থাকা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন তালিকায় পাবলিক হেলথ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, কোন তালিকায় পাবলিক হেলথ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। দারুণ একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। পাবলিক হেলথ, তো দেখো বললাম 3টে তালিকা রয়েছে, একটু আগে বললাম, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা, তাই তো। তো পাবলিক হেলথ অর্থাৎ হেলথের বিষয়টা আমাদের কোথায় রয়েছে না, রাজ্য তালিকায় কিন্তু রয়েছে। চল নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করলে কোনটি ঘটতে পারে? রাষ্ট্রপতি যদি আর্থিক জরুরি অবস্থা জারি করে, আর্থিক জরুরি অবস্থার আর্টিকেল কত, প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাও যে আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির যে বিষয়টা, এটা আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? প্রত্যেকের উত্তর চাই আমি কমেন্ট বক্সে, যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে, উত্তর দিয়ে দাও। তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা মানে যখন যদি জারি করে, সেক্ষেত্রে কি ঘটে? মৌলিক অধিকার স্থগিত হয়, রাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে চলে যায়, লোকসভা ভেঙে যায় এবং নির্বাচন কমিশন বিলুপ্তি হয়। কোনটা হবে ভেবে দেখো, কোনটা হবে? দেখো, অর্থ নিয়ে সংকট দেখা দিয়েছে, তাহলে কোনটা হতে পারে? মৌলিক অধিকারের সাথে কোনো সম্পর্ক নেই, লোকসভা ভাঙতে যাবে কেন হট করে?
নির্বাচন কমিশনের কেন বিলুপ্তি হতে যাবে রে বাবা? কমন সেন্স, এলিমিনেশন করে অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যায়। সঠিক উত্তর কি হবে? রাজ্যের আর্থিক নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে যায়, অর্থাৎ রাজ্যেরও যে সব টাকা পয়সার খরচাপাতি বিষয়বস্তু হবে সেগুলো কেন্দ্রের হাতে চলে আসে। ঠিক আছে, সঠিক উত্তর তাহলে রাজ্য কিন্তু তার তখন আর্থিক ব্যবস্থা নিজে নিজে কন্ট্রোল করতে পারে না, সমস্তটা কেন্দ্রের হাতে চলে যায়। নেক্সট দেখো সিজিএল আসা প্রশ্ন বলছে, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছিলেন যে মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না? উত্তর দেব না আমি, তোমরা নিজেরা উত্তর দেবে, কারণ এটা কিন্তু আমি অলরেডি কভার করে দিলাম, অলরেডি কভার করে দিয়েছি একটু আগে। এটার হোমওয়ার্ক হিসাবে থাক, উত্তর দাও, সাথে সালটা বলবে এর মধ্যে কোনটির মাধ্যমে বলা হয়েছে যে মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। নেক্সট দেখো, নেক্সট বলছে নিচের কোনটি রাষ্ট্রপতির আইন প্রণয়ন ক্ষমতার একটি সীমা? বলেছে এর মধ্যে কোনটি রাষ্ট্রপতির আইন প্রণয়ন ক্ষমতার একটি লিমিট হিসাবে বলা হচ্ছে? তাহলে তিনি বিল ফেরত দিতে পারেন। তিনি কি পারেন বিল ফেরত দিতে? পারেন কি? আরে পারেন রে বাবা। কোনটি ক্ষমতা বলেছে? লিমিটেশন বলেছে। বিল ফেরত দিতে পারছে মানে বিরাট ক্ষমতা, তাই কোনো লিমিটেশন নয়। প্রথম অপশন বাদ। নেক্সট অপশন বলছে তিনি সমস্ত বিলের উপরে ভিটো দিতে পারেন। এটা কি আদৌ সঠিক? তিনি সমস্ত বিলের উপরে ভিটো কি দিতে পারেন? জানি না, স্থগিতে রাখি, হোল্ডে রাখি। নেক্সট, তিনি নিজে আইন রচনা করতে পারেন না। তো দেখো, তিনি নিজে আইন রচনা করতে পারেন না, এটা কোথাও না কোথাও একটা কিন্তু লিমিটেশন। বাকিটা দেখিনি, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। তাহলে আমাদের দেখো সবকটা অপশানই ঠিক হচ্ছে, একটা বাদে। তিনি বিল ফেরত দিতে পারেন, অবশ্যই তিনি বিল ফেরত দিতে পারেন তার সিগনেচার ছাড়া। 111 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সিগনেচার ছাড়া কোনো মতেই কিন্তু কোনো বিল কি হয় না, না ফেরত মানে পাস হবে না, কোনো বিল আইনে পরিণত কিন্তু হবে না। তাহলে এটা তো অবশ্যই হচ্ছে না, ভুল। তিনি সমস্ত বিলের উপরে ভিটো দিতে পারেন। দেখো, তিনি সমস্ত বিলের উপরে ভিটো দিতে পারেন, এটা কিন্তু 100% ঠিক কথা। মানি বিলের উপরেও তিনি ভিটো দিতে পারেন, মানি বিলকেও তিনি সাসপেন্ড করতে পারেন, রিজেক্ট করতে পারেন না। অনেকে বলবে, অনেকে কনফিউজ হয়ে গিয়ে বলবে যে স্যার ব্যাপারটা কি হলো, মানি বিল তো তিনি আটকাতে পারেন না। সংবিধান বলছে যে মানি বিল রাষ্ট্রপতির পূর্ব অনুমতি অনুযায়ী কিন্তু আনা হবে, পেশ করা হবে লোকসভায়, তারপরে সেটা রাজ্যসভায় যাবে, তারপরে সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতি এটাকে প্রত্যাখ্যান করতে পারবেন না, মানে এটাকে রিজেক্ট করতে পারবেন না, কিন্তু তিনি কিন্তু রিফিউজ করতে পারেন, তিনি সেটাকে সাসপেন্ড করতে পারেন, তিনি সেটাকে পুনরায় ফেরত পাঠাতে পারেন। তাহলে এটা ক্ষেত্রেও কিন্তু এটা সঠিক হচ্ছে, তাহলে অপশন অনুযায়ী ভুল। তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, অবশ্যই তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, এটা তো তার লিমিটেশন হতে পারে না। তাহলে যেটা লিমিটেশন হচ্ছে তিনি নিজে আইন প্রণয়ন কিন্তু করতে পারে না। এক্সিকিউটিভের মেম্বার কেন আইন প্রণয়ন করতে হবে? লেজিসলেটিভরা কিন্তু আইন প্রণয়ন করবে, তাই তো। নেক্সট হচ্ছে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কোন আইনে আসছে? অর্থাৎ যে ডায়ারকি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা কিসের মাধ্যমে এসছে? তো দেখো, এটা একটা ইতিহাসের প্রশ্ন, ম্যাম তোমাদের পড়াবেন বা পড়িয়েছেন। তো মানে ভারত সরকার আইন 1919-এর মাধ্যমে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ারকি আমাদের সংবিধানে এসছে। ডায়ারকির ধারণা মানে দুটো সরকারের যে ধারণা। নেক্সট দেখো, কেন্দ্র আইনগত পরামর্শদাতা কে কে? বলছে কেন্দ্র আইনগত মানে কেন্দ্রের আইনগত পরামর্শদাতাকে ইউপিএসসি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নাকি সুপ্রিম কোর্ট, নাকি আইন কমিশন? তো কেন্দ্র সরকার যখন তার নিয়ম প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, বলতে পারো ইয়ে করছে, কি বলে, বিল তৈরি, যে কোনো আইন তৈরি করছে, সেই সময় আইনের সহায়তা করার জন্য, আইন প্রণয়নে হেল্প করার জন্য যে ব্যক্তিটা বসে থাকেন, মেম্বার না হওয়া সত্ত্বেও পার্লামেন্টে উপস্থিত থাকেন যিনি, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে আর্টিকেল 76-এ কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতি এলাকার জন্য কোন তপশিল রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তপশিল কত সুন্দর করে মুখস্থ করিয়েছি, 5 আর 6 নম্বর তপশিল। 5 নম্বর তপশিল এসটিদের কথা আলোচনা করে, অল ইন্ডিয়ার এসটিদের জন্য, অল ইন্ডিয়ার এসটিদের জন্য, ঠিক আছে, অল ইন্ডিয়ার এসটিদের জন্য কিন্তু আলোচনা করে থাকে। আর 6 নম্বর হচ্ছে 4টে রাজ্যের এসটিদের মানে সুযোগ সুবিধার কথা আলোচনা করে। এটিএমএম রাজ্য, এটিএমএম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 6ষ্ঠ তপশিল। নেক্সট প্রশ্ন দেখো,
26 নম্বর প্রশ্ন বলছে 103তম সংশোধনী সম্পর্কিত প্রশ্ন, এটি নিশ্চিত করে মানে কোয়েশ্চেনটা বলতে চাইছে এসএসসি এমটিএস আসা প্রশ্ন বলছে 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হচ্ছে, ব্যাস এই হচ্ছে সিম্পল কথা। তো 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছে? 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতবর্ষে ইডব্লিউএস এসছে, একটা নতুন কোটা, ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে কোনো ব্যক্তি যাদের বার্ষিক মানে পারিবারিক আয় 8 লক্ষ টাকারও নিচে, 8 লক্ষ টাকারও নিচে, তাদের জন্য কিন্তু একটা রিজার্ভেশন ব্যবস্থা কিন্তু করে দিচ্ছে সরকার, যেটাকে বলা হয় ইকোনমিক্যালি উইকার সেকশন। যেমন এসসি এসটি রয়েছে, তেমনি কিন্তু আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের জন্য ইডব্লিউএস আনা হয়েছে 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রায় সর্বোচ্চ আইন হিসাবে বিবেচিত হয়? এর মধ্যে কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের বলা যে নির্দেশনা, সুপ্রিম কোর্টের বলা যে সিদ্ধান্ত, বার করা কোনো নোটিশ, সেটাকে মানা বাধ্যতামূলক, এটা কত নম্বর মানে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা বিবেচিত হচ্ছে? মাথায় রাখতে হবে 141 নম্বর আর্টিকেল, 141 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় বিধান সেটাকে সর্বোচ্চ হিসাবে বিবেচিত করা হচ্ছে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো, নেক্সট প্রশ্ন বলছে ভারতের সংবিধানের কোন তপশিলে কেন্দ্র রাজ্যের কর সমূহ ট্যাক্স সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে? ট্যাক্স বিভাজন, ট্যাক্স এক এক রাজ্যের জন্য এক একটা, কেন্দ্রের জন্য এক একটা, এই বিষয়বস্তু কোথায় দেওয়া রয়েছে? একটু ভাবো তো, এটা হোমওয়ার্ক থাক, এটা একটু এলিমিনেশন করে নিজেরা ঘেটে ফেটে একদম পড়াশোনা করে উত্তর দাও। সব উত্তর দিয়ে দিলে কাজ নেই, এগুলো নিজেরা উত্তর দিয়ে কমেন্ট বক্সে দেবে উত্তর, যারগুলো ঠিক হবে তারগুলোতে আমি গিয়ে মানে অ্যাপ্রুভ করে আসবো যে হ্যাঁ এটা ঠিক। চলো নেক্সট দেখো, ডেমোক্রেসি শব্দটি ভারতের সংবিধানে কোথায় উল্লেখ আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ ফাটাফাটি প্রশ্ন। ডেমোক্রেসি শব্দটি ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে কোথায়? আমাদের প্রিয়াম্বেলে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ হবে, ডেমোক্রেটিক দেশ হবে, এটা কিন্তু প্রিয়াম্বেলে উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের, বলছে আর্টিকেল 368 অনুযায়ী সংশোধনী বিল যদি রাষ্ট্রপতি ফেরত পাঠান তবে কি হবে? মানে সংবিধান সংশোধনী বিল যদি রাষ্ট্রপতি ফেরত পাঠান তবে কি হবে? এই অপশন বলছে দেখো সংশোধনী বাতিল হবে। খুবই ইললজিক্যাল একটা অপশন, মানে এটা হতে পারে না, তোমরা নিজেরা বুঝতে পারছো। আমরা এত কিছু পড়ার পরে এইটুখানি বুঝতে পেরেছি যে রাষ্ট্রপতির কাছে এমনও কোনো বিরাট কোনো ক্ষমতা দেওয়া নেই যে তিনি বললেই কি হবে না সংশোধনী বিল বাতিল হয়ে যাবে, এটা কিন্তু হয় না, সম্ভব নয়। ঠিক আছে, যৌথ অধিবেশন ডাকা হয়। দেখো রাষ্ট্রপতি যদি বিল বাতিল করলো তাহলে যৌথ অধিবেশন ডাকা হবে, এই যুক্তিটা কিন্তু কোনো দিক দিয়ে খাটছে না। রাষ্ট্রপতির মানে বিল বাতিলে যৌথ অধিবেশন কোনোদিন ডাকা হতেই পারে না, আর যৌথ অধিবেশন মেনলি অর্ডিনারি বিলের জন্য কিন্তু ডাকা হয়, এটা হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনুমোদন দেবে, এখানে সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা কিন্তু কাজ করে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে সংসদ পুনরায় পাশ করলে রাষ্ট্রপতিকে অনুমোদন দিতে বাধ্য, রাষ্ট্রপতি কিন্তু অনুমোদন দিতেই হবে। তাহলে রাষ্ট্রপতি যদি ফেরত পাঠিয়ে দেয় ভালো কথা, পাঠিয়ে দিল, কিন্তু সেটা যদি আবার পুনরায় হাউস আবার সেটাকে একইভাবে ফেরত দিল আবার, বা পুনরায় সেটাকে রিসেন্ট করলো, সেটা কিন্তু রাষ্ট্রপতিকে মানতেই হবে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমাদের ইতি হলো টোটাল 30টা প্রশ্ন। এবার অনেকেরই মাথায় ছিল যে স্যার বুঝতে পারলাম না, অনেক কোয়েশ্চেন এমন আছে যে আমরা বুঝিনি। দেখো তোমাদের বেসিকে ঘাটতি রয়েছে, তোমাদের যে ফাউন্ডেশন সেখানে ঘাটতি রয়েছে, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, রিকোয়েস্ট করব যে অবশ্যই নিজেদের ফাউন্ডেশনটাকে তৈরি করো, এবং তৈরি করার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের এখন চলা যেগুলো চলছে বা লঞ্চ হয়ে যাওয়া যে রিসেন্ট ব্যাচগুলো রয়েছে সেগুলোকে জয়েন করতে পারো। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো, ডিটেলসে জেনে নাও, এবং সুজন স্যারের দেওয়া একটা ভিডিও রয়েছে সেটার মাধ্যমে তোমরা কিন্তু ক্ল্যারিটি পেয়ে যাবে সম্পূর্ণটা। তাহলে যারা মনে করছো আসবে, নিজেদের ভিত ক্লিয়ার করবে, অবশ্যই আসতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে আমাদের পরের দিন আবার নতুন একটা ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।